নতুন চোরদের হাতে অবশ করতে পারলেই দেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাইবান্ধার পলাশবাড়ি এসএস হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় মন্তব্য করেন তিনি। এর আগে রংপুরের পীরগঞ্জে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি যুব সমাজকে নিয়ে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, উত্তরাঞ্চলকে তিলে তিলে শেষ করা হয়েছে, এখানকার নদীগুলো মৃতপ্রায়, কর্মসংস্থান নেই, জামাত ক্ষমতায় গেলে তাদের কাজ দেবে। পরে তিনি বগুড়াতেও নির্বাচনী জনসভায় ভাষণ দেন। দর্শক, প্রতিনিধিদের তথ্যচিত্রে তামান্না সাদিকার ডেস্ক রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপুর জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর। শনিবার সকালে সেখানে জিয়ারত করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শহীদের পরিবারের সঙ্গে কথা বলে শোক ও সম্মান জানান তিনি। এ সময় তিনি বলেন, আবু সাইদের মতো বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের জমিন 1 ইঞ্চি বন্ধক রাখব না। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা 10টি দল একত্রিত হয়েছি। রংপুর থেকে সড়ক পথে গাইবান্ধার পলাশবাড়ি এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাত আমির। অতীতের 54 বছর যে ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাঘরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হাত দেব ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গেলে গাইবান্ধা জেলাকে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান শফিকুর রহমান। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর তিনি বগুড়ার আফলাতুন্নেসা স্কুল মাঠে সমাবেশে যোগ দেন। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পথ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চায়। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে, তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে। আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না। ঢাকায় ফিরে আসার আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সিরাজগঞ্জ এবং পাবনার সমাবেশে যোগ দেবেন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। আগামীকাল রোববার দীর্ঘ 20 বছরেরও বেশি সময় পর চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে তিনি এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ, নগর জুড়ে টাঙানো হয়েছে ব্যানার ও বিলবোর্ড। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দলীয় নেতারা জানান, জনসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ 2005 সালে চট্টগ্রাম সফর করেছিলেন। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে। সবাইকে অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকটা চট্টগ্রামের আপামর জনসাধারণকে, এটা শুধু আমি নেতাকর্মীদের বলছি না, আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মুডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। সারা দেশে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, জনসভাও করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। দর্শক, বরিশাল থেকে নির্বাচনী আবহের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, বরিশালে নির্বাচনী প্রচারণার কেমন চিত্র দেখছেন, আর এছাড়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে দলের প্রস্তুতি কেমন? জানাতে চাচ্ছি, এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় রয়েছি। এখানে এই মুহূর্তে আসলে বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন, সাবেক একাধিক বার কিন্তু তিনি এই আসলে সংসদ সদস্য ছিলেন ও
অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, তার সমর্থিত যত সমর্থক আছে, নেতাকর্মী আছে বিএনপি, তারা কিন্তু এই মুহূর্তে গণসংযোগ চালাচ্ছে, হ্যান্ডবিল বিলি করছে এবং ভোট দিচ্ছে বিভিন্ন ভাবে প্রচারণার প্রতি উন্নয়নের প্রতিশ্রুতি। আমরা একটু প্রার্থীর সাথে সরাসরি কথা বলতে চাচ্ছি। আমরা একটু আসলে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে, একটু কথা বলি। আমরা জানি যে বিএনপি রয়েছে, আপনাদের সমর্থক রয়েছে, ভোটাররা রয়েছে, উন্নয়নের ক্ষেত্রে কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে? উন্নয়নের ক্ষেত্রে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বরিশালে ভোটারদেরকে? আমাদের উন্নয়নের ধারাবাহিকতায় গত 16 বছর যাবৎ শেখ হাসিনার সরকার কখনো উন্নয়ন করে না। আমরা বিভাগ করেছে, বিশ্ববিদ্যালয় করেছে খালেদা জিয়া, এবং আমি বিশ্বাস করি যে রহমানের ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেছে। আর এখন ধারাবাহিকভাবে তারেক সাহেব আসছে, আমাদের বরিশালের দাবিগুলো, উন্নয়নের দাবিগুলো আমরা তার কাছে করবো, যারা তিনি ইনশাল্লাহ বরিশালের উন্নয়ন করবেন। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝা যায় এটা কিছু কিছু লোকের কথা। নির্বাচনী পরিবেশ আছে, নাহলে আমরা কিভাবে এত উৎসব সমারোহে আমরা কেমনে ভোট করি? উভয় পার্টি কাজ করছে, আমরাও কাজ করছি, কোথাও সমস্যা নেই। তারেক রহমান সাহেব আসবে, তারুণ্যের জন্য কি বলবেন? তারুণ্যের জন্য বলবো, তারেক রহমান সেই তো বললেন, তিনি এই যে পৃথিবীর অন্য দেশের রাজনীতিবিদদের মতোই যারা নির্বাচন থেকে ফিরে এসে বলছে যে আমার দেশ আমি করব, আই হ্যাভ এ প্ল্যান। আমরা বিশ্বাস করি এটা তারুণ্যের জন্য একটা প্রশস্ত পথ করবে। ধন্যবাদ। যেমনটা জানাতে ছিলেন, আমাদেরকে জানিয়েছিলেন সরাসরি বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এর পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু বাসদের যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার মনীষা চক্রবর্তী, তিনি কেডিসি এলাকায় সকালে কিন্তু তার গণসংযোগ চালিয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন আখতার হোসেন সপু, তিনিও কিন্তু তার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এবং পাশাপাশি হাতপাখার যিনি প্রার্থী, তার বরিশালে এখন পর্যন্ত কোনো গণসংযোগের তথ্য আমাদের কাছে নাই। তবে তিনি সংসদীয় আসন 6 বাকেরগঞ্জে তার নির্বাচনী প্রচারণা চালাবেন বিকেল 3টার পরে। সব মিলিয়ে বরিশাল কিন্তু উৎসব মুখর আপনি দেখলেন। পাশাপাশি তরুণরা তারা দাবি করছে যে আগামীর 27 তারিখে যিনি রয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তিনি বরিশালে আসবেন এবং তরুণদের জন্য নতুন বাংলাদেশের বিনির্মাণ করবেন, স্বপ্ন দেখবেন এবং স্বপ্ন দেখাবেন। সব মিলিয়ে এই রয়েছে বরিশাল থেকে প্রচারণার আমার কাছে যতটুকু তথ্য ছিল। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালের রাজনীতির খবর জানাচ্ছিলেন পারভেজ রাসেল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতের লোকজন বলে বেড়াচ্ছেন তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। যদি মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাইতো তাহলে সবাই তাই করত। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি মানুষকে বিভ্রান্ত করতে চায় না, আমরা উন্নয়ন করতে চাই। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান। এবার আমি আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড আনবো। ফ্যামিলি কার্ড থেকে যে কার্ড, এটা হবে আমার মা বোনদের একটা অস্ত্র। এটা যদি নিয়ে ন্যায্য মূল্যে আপনার চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবে, হাসপাতালে গেলে চিকিৎসা পাবে, স্কুলে বাচ্চাদের ভর্তির সুবিধা পাবে। এই কার্ডটা আমার মায়েদেরকে একটা শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করতে। এনসিপির করা তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ হিসেবে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। এ সময় তিনি দীর্ঘ 2 দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের সফর নিয়েও কথা বলেন। রাজধানীর পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে
তার কবর জিয়ারত করা হয়। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে ঠিক সেই দিন থেকেই তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। অন্যদিকে গুলশানে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। চট্টগ্রাম সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর তিনি কুমিল্লায় যথাক্রমে 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 3টি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচন সমাবেশে যোগদান করবেন। ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। মাহাদি আমিন জানান, তারেক রহমান নির্বাচনী সফরে চট্টগ্রাম গিয়ে জনসভা ছাড়াও ইউথ পলিসি নিয়ে সংলাপে অংশ নেবেন। অপরাজনীতি সেটা হওয়া উচিত। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বিএনপির বিরুদ্ধে ভয়ের পরিবেশ তৈরি ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন ঢাকা 11 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারণাকালে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে কিনা, কিন্তু এটি গ্রহণযোগ্য হবে না। এদিকে ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভয় ভীতি দেখিয়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা থেকে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা 11 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানান আশ্বাস দিচ্ছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কেনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে অত রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না। প্রতিপক্ষের ব্যানার ছেঁড়া, পোস্টার লাগানোর মতো নির্বাচনী আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনও মানা হচ্ছে না। পোস্টার থেকে শুরু করে এই বিদ্যুতের তারে পোস্টার ঝুলানো হচ্ছে, এবং আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি সেখানে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এদিকে ঢাকা 8 আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রচারণা ও গণসংযোগ করছেন 10 দলীয় ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। ব্যালট বক্স চুরির আশঙ্কা জানিয়ে ভোটারদের সতর্ক থাকতে বললেন তিনি। আমাদের যে ক্যাম্পেইন আছে সেই ক্যাম্পেইনে বিভিন্ন জায়গায় বাধাও দেওয়া হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দিন দিন আরও অনেক বেশি সাড়া পাচ্ছি। যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। প্রতীক বরাদ্দের পর থেকে দেশের অন্য এলাকার মতো প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা 5 আসনের প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। উন্নয়নে নানান প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন প্রার্থীরা। তবে এলাকার উন্নয়ন হয় এমন প্রার্থীকে বেছে নিতে চায় ভোটাররা। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসা রিপোর্টে। ভারত সীমান্তবর্তী বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 5 নির্বাচনী আসন। 4,76,000 ভোটারের এই আসনে এখন দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিমউদ্দিন বলছেন, দীর্ঘ 30 বছর ধরে এ জনপদের মানুষের জন্য কাজ করছেন তিনি। দলমত নির্বিশেষে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রার্থী। 12 ফেব্রুয়ারি সবাই মিলে ধানের শীষের ভোট দিতে চায় এবং তাদের প্রার্থী জসিমউদ্দিনকেও তারা ধানের শীষে বিজয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিতে চায়। ভোটের মাঠে জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোবারক হোসেন। প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি।
ভালো মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে মানুষ কাজ করতে চায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে বলছি যে প্রশাসন যেন একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি ইলেকশনের ব্যবস্থা করে, সেটি আমরা প্রত্যাশা করি প্রশাসনের কাছে। এ আসনের আরেক প্রার্থী এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া নির্বাচিত হলে এ এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন তিনি। ব্রাহ্মণপাড়ার যে নাগরিক সেবা গ্রাম পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ, গ্রাম পর্যন্ত সরকারের সেবাগুলোকে নিয়ে যাব, এটি হলো আমার ওয়াদা, এগুলো আমরা করবো ইনশাল্লাহ। এলাকার নানান সমস্যার কথা তুলে ধরে এসব সমাধানে যিনি কাজ করবেন এমন যোগ্য লোককে প্রার্থী হিসাবে বেছে নিতে চান ভোটাররা। অপরদিকে এ 3 জন ছাড়া আরও 7 জন প্রার্থী এ আসনে ভোটারদের সমর্থন আদায়ে মাঠ চষে বেড়াচ্ছেন। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, ফরিদপুরে নির্বাচনী প্রচারণার কেমন চিত্র দেখছেন? যে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু জোরে সোরে প্রচারণা শুরু করেছে সারা দেশের প্রার্থীরা। আমি এখন রয়েছি ফরিদপুর 1 আসনে, যে আসনটি ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা এবং মধুখালী উপজেলা নিয়ে গঠিত। বলা যায় যে এই ফরিদপুরে যে 4টি আসন রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় এই আসনটি। আপনাকে যদি একটু বলি, এই আসনটি মূলত এই অঞ্চলের যে মধুমতি যে নদী রয়েছে, মধুমতি নদীর তীরবেষ্টিত এই উপজেলায় মূলত যে প্রধান সমস্যাটি রয়েছে, এখানে কিন্তু নদী ভাঙনের কবলে কিন্তু বেশ প্রতি বছরই কিন্তু ঘরবাড়ি হারায় এখানকার মানুষজন। এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশিরভাগ মানুষের পেশা হচ্ছে ব্যবসা, এছাড়াও কিন্তু কৃষি কাজের সাথেও কিন্তু এখানকার অনেকেই জড়িত। তবে আপনাকে একটি বিষয় বলি যে এখানে আসন্ন যে 13শ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এখানে বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার নাসিরুল ইসলাম, তিনি এই আসনেরই সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও এখানে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের যে জোটের যিনি প্রার্থী রয়েছেন প্রফেসর ডক্টর ইলিয়াস মোল্লা, তিনি কিন্তু আমি তার এই প্রচারণার স্পটে আমি রয়েছি। তো মূলত তিনি জামাতের জোটের প্রার্থী হিসেবে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি যদি একটু তার সাথে কথা বলি, ভালো আছেন সবাই? প্রফেসর ইলিয়াস মোল্লা সাহেব, আমি আপনার সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে যে আপনি তো ফরিদপুর 1 আসন, যেটি এই ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় আসন, এখানে বেশ ভোটার সংখ্যাও বেশি, সবকিছু মিলিয়ে আপনি তো দীর্ঘদিন যাবত এই জায়গায় প্রচারণা চালাচ্ছেন। তো আমরা যেটি জানি যে এই আসনের 3টি যে উপজেলা, 3টি উপজেলাই মধুমতি নদী বেষ্টিত, বিশেষ করে প্রতি বছরই নদী ভাঙনের কবলে পড়ে। এছাড়াও বিভিন্ন সংকট রয়েছে। আপনি আসলে এই আসনের মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আপনার ভোটের মাঠের কি অবস্থা? আমি আসলে বেশ কিছুদিন যাবত, প্রায় 16 মাস যাবত এলাকার মানুষের সঙ্গে ঘুরছি, সকল শ্রেণীর মানুষের সঙ্গে, শ্রেণী পেশার মানুষের সঙ্গে উঠা বসা করছি, কথা বলছি, তাদের কষ্টের কথাটা জানার চেষ্টা করছি। নদী ভাঙনের কথা যে বললেন, এটা কামারখালী, এখানে মধুখালী উপজেলার কামারখালী, এখান থেকে শুরু করে আলফাডাঙ্গা, টগরবন্দ, কৃষ্ণপুর পর্যন্ত আমার মনে হয় 86 মাইল লম্বা হবে। এই নদীর ভিতরে আমি গত বর্ষা সিজনে আমি অনেকবার নদীর ভিতরে ঘুরেছি, দেখার চেষ্টা করেছি মানুষের পাশে কেমন করে বাড়িঘর ভাঙছে, কেমন করে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে যাওয়ার উপক্রম, এগুলো দেখে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে এগুলার জিও ব্যাগ দিয়ে রোধ করার জন্য পদক্ষেপ নিতে পেরেছিলাম। বিগত দিনে যারা সংসদ সদস্য ছিলেন এই আসনে, আমরা দেখেছি যে নানা সময় নদী ভাঙনের সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবতা আসলে আপনারা কি দেখেছেন, তারা কি করেছেন? আমার মনে হয় যে এ পর্যন্ত 55 বছরে যে টাকা বরাদ্দ হয়েছে, এটা যদি ঠিক মতো ব্যবহার হতো তাহলে আমাদের নদীর 2 পাড়ই বাঁধা হয়ে যেত সুন্দর করে। আমাদের এই নদী ভাঙনের যে মানুষের যে ক্ষতি হচ্ছে প্রতি বছর, এটা বন্ধ হয়ে যেতে পারত, কিন্তু আমরা স্পষ্টই বুঝি যে টাকা ঠিকমতো ব্যবহার হয়নি। জি ধন্যবাদ। মহসিন, যেটি শুনছিলেন যে ফরিদপুর
এক আসনের যে সমস্যাগুলো নিয়ে কিন্তু এখানকার প্রার্থীরা তাদের ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তো মোটামুটি বলা যায় যে এই ছিল আমার কাছে ফরিদপুরের মধুখালী ফরিদপুর এক আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। মহসিন। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর এক আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জনি। আমার ভাবনায় বাংলাদেশ এই শিরোনামে অনুষ্ঠিত জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে একান্ত আলাপচারিতায় কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রশ্নোত্তরে তারেক রহমান আগামীতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা জানান বিএনপির চেয়ারম্যান। শিক্ষাকে আনন্দমুখর করতে নানাবিধ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধগুলো আছে এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। এই জিনিসগুলো শেখাবো। আপনি সমস্যার কথা বললেন, এই যে এখন সাইবার বুলিং হচ্ছে, তারপরে আপনার অ্যাসিডের ঘটনা যেটা আপনি বলেছেন, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখাই দিস ইজ রং, দিস ইজ রাইট, দিস ইজ রাইট, দিস ইজ ব্ল্যাক, দিস ইজ হোয়াইট, এভাবে যদি আমি বাচ্চাদেরকে শেখাই, আমরা শেখাতে পারি, আমার ধারণা একটা বাচ্চার যখন একটা স্টেজে পৌঁছবে তখন কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে যাবে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা ওরফে দিলীপের নির্দেশে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও 12 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। ডিএমপি ডিবি প্রধান বলেন, কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সেখান থেকেই বিনাশের নির্দেশে শুটার রহিম এবং জিনাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। গত 7 জানুয়ারি রাতে রাজধানী কারওয়ান বাজারে স্টার হোটেলের পেছনে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে। রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে। এই ঘটনার সরাসরি জড়িত থাকা শুটার জিন্নাত, সমন্বয়কারী, এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লাল, তাদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনা যে রেকি করেছিল সে রিয়াজকে গ্রেপ্তার করি। এর ধারাবাহিকতায় শুক্রবার 23 জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফার ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। আমরা প্রাথমিকভাবে ইয়ে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে, ওখানে বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। কারওয়ান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।